কাঁদবেন না, মানে আপনি কি চান পাঠকদের কাছে বলুন, দর্শকদের কাছে বলুন। আমার একান্ত অনুরোধ, আমি বর্তমান মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে এবং নিমতা থানা এবং আমাদের এই অবস্থা যারা পাঠক পাঠিকা দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, আমরা যাতে প্রত্যেক বাড়িতে থাকতে পারি এবং বউ ছেলে নিয়ে যাতে শান্তিতে বসবাস করতে পারি, এটুকুই আমাদের অনুরোধ। আমাদের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে এগুলো যাতে বন্ধ হয়। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আপনারা জানেন যে তিতুমির মানেই কিন্তু ব্যতিক্রমী কিছু সংবাদ। আজকে সংবাদ পরিবেশনের আগে আমাদের রাজ্যের যে প্রশাসন আছে সেই প্রশাসনের কাছে আমাদের একটা প্রথম প্রশ্ন করেই আমরা খবরের মধ্যে যাচ্ছি। আচ্ছা, যে লোকটার গায়ে ছেঁড়া জামা, যার চেহারা জীর্ণ, যে বেঁচে থাকার জন্য বিভিন্ন মন্দির, গির্জা, গুরুদুয়ারের যে গরিব মানুষদের যে খাবার খাওয়ানো হয় সেই খাবার খেয়ে যারা জীবন নির্ধারণ করেন, তাদের জন্য কি আইন আলাদা? আর যারা বিত্তশালী, যারা প্রভাবশালী, যাদের মাথায় তেল আছে, যাদের বিভিন্ন জায়গায় তাদের প্রতিপত্তি রয়েছে, তাদের জন্য কি আইন আলাদা? আমরা কেন আজকের এই কথাটা আপনাদেরকে বলছি, আপনারা জানতে চান তো? আগে আপনারা দেখুন, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অত্যন্ত একটা বেদনাদায়ক খবর আপনাদেরকে দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? যে গরিব মানুষ কিভাবে তারা বিচার পায় না অর্থের দুর্বলতার কারণে। আজকের দেখুন সেই গরিব মানুষের চোখের জল। তারপর আসছি আমরা বিস্তারিত খবরে। বলছি, আমাদের যে এই নিদারুণ অবস্থা, এই অবস্থা যাতে পরিবর্তন হয় এবং এই খবর যারা পাঠক পাঠিকা রাজ্যের সর্বত্র যাচ্ছে খবরটা, তারা যেন এই খবরটা আরও বেশি বেশি করে শেয়ার করে এবং আমরা যাতে শান্তিতে থাকতে পারি, শান্তিতে বসবাস করতে পারি। এবং পুলিশ মহল থেকে কোর্ট, মুখ্যমন্ত্রী, ডিজি এবং কমিশনার সবার কাছে আমার অনুরোধ, আমরা যাতে আমাদের প্রত্যেক বাড়িতে পুনরায় ফিরে যেতে পারি এবং দুষ্কৃতীরা যাতে ওদের তাণ্ডব বন্ধ করে, এটুকুই আমাদের দাবি। এবং স্থানীয় কাউন্সিলর থেকে আরম্ভ করে কেউ আমাদের বিষয়ে বিশেষ কিছু কর্ণপাত করছে না, যার জন্য আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আপনারা তো দেখলেন এই যে ভদ্রলোককে আপনারা কান্না করে দেখলেন, আপনাদের সকলের কাছে সাহায্য চাইছে। আপনারা জানতে চান তো যিনি কোথায় থাকেন, কি হয়েছে, কেন উনি কান্না করছেন, কেন ওনার স্ত্রী বা ওনার সঙ্গে এসে তারা পথে পথে ঘুরছেন, আপনারা জানতে চাইছেন। এই যে লোকটাকে আপনারা দেখলেন, এনার নাম হচ্ছে বাণীব্রত দাস ঘোষ। আর এনার স্ত্রী যাকে আপনারা দেখলেন তিনি হচ্ছেন পারমিতা দাস ঘোষ। এনাদের ঠিকানা হচ্ছে নিমতা থানা এলাকার রামপ্রসাদ নগর, এমজি রোড, বড় ঝিলপার, টিটি লেন, পোস্ট ও থানা নিমতা। এই যে ভদ্রলোক আপনাদের কাছে কান্না করলেন, এই ভদ্রলোক অর্থের অভাবে বিভিন্ন জায়গায় ঠাকুরের যে স্থানগুলো আছে সেখানে গিয়ে যে খিচুড়ি ভোগ টোক দেয়, এইসব খেয়ে তারা জীবন চালায়। এই লোকটাকে হঠাৎ করে 2024 সালে তার পাশের ঘরেই তার দিদি ছিলেন এবং সেই দিদির যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর পরে তার জমিটা যারা হড়প করে নিতে চায়, তারা যথেষ্ট প্রভাবশালী এলাকায়, বিত্তশালী, রাজনৈতিক ক্ষমতাও বিরাট, তারা কি করলেন, এই যে কাঠুরিয়া বলে যে লোকটি, তাকে ঢুকিয়ে দিলেন নিমতা থানায়। 2024 সাল নিমতা থানাতে ঢুকিয়ে দেওয়ার পরে তৎকালীন যে নিমতা থানার আইসি ছিলেন তিনি ঘটনার কিন্তু তদন্ত করতে পারতেন, কিন্তু ঘটনার কোনো তদন্ত না করেই এই গরিব লোকটাকে এরকম লেলাখাপা দেখতে
তার ছিন্ন বসন, জীর্ণ চেহারা, এসব দেখেই বললেন, বেটা বোনকে খুন করেছিস, ধর্ষণ করেছিস। এই লোকটা বলার চেষ্টা করলেন, বোঝানোর চেষ্টা করলেন যে স্যার ওরা আমার বাড়ি দখল করে নিতে চায়, তাই আমি প্রতিবাদ করেছি বলে ওরা আমাকে ফাঁসাচ্ছে। শুনলেন না, ওকে ধাপার ধাপ চর মারলেন, একজন পুলিশ অফিসার ওকে লাথি মারলেন, লাথি মেরে ওর বিরুদ্ধে খুনের কেস করে ওকে পাঠিয়ে দিলেন ব্যারাকপুর আদালতে। ব্যারাকপুরে আদালতে পাঠিয়ে দেওয়ার পরে তার তো জেল হয়ে গেল, মানে 14 দিনের প্রথম যে জেল হয়, জেলে পাঠালেন। 14 দিনের পরে পুলিশ যে সে খুন করেছে এই রকম কোনো তথ্য আদালতে পেশ করতে পারলেন না। যিনি বিচারপতি ছিলেন তিনি আরও 14 দিন টাইম দিলেন, সেই 14 দিনেও পুলিশ কোনো তথ্য পেশ করতে পারলেন না। এমনকি ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা গেল যে ওনার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, এবং উনি যে ধর্ষিত হয়েছেন বা ওনাকে যে মারধর করা হয়েছে এইসব কোনো চিহ্ন নেই। 28 দিনে আবার পুলিশ গেলেন, গিয়ে বললেন যে না আমরা খুব চেষ্টা করছি হ্যানত্যান। চেষ্টা করার পরে 33 দিনের মাথায় জজ সাহেব বললেন যে না আমি ওনাকে আর আটকে রাখতে পারবো না এই কেসে। জামিন পেলেন। জামিন পাওয়ার পরে তার যেখানে বাড়ি নিমতা থানা এলাকার, সেই বাড়িতে আর ঢুকতে পারলেন না। বিভিন্ন স্টেশনে, বিভিন্ন হাসপাতালের যে রুগীরা থাকে সেই সমস্ত জায়গায় দিন কাটালেন। আর এই লোকটা হচ্ছে কাঠুরিয়া, তিনি বিভিন্ন জায়গায় ওই মানুষের বাড়ি পরিষ্কার করেন, কখনো রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। আর তার স্ত্রী হচ্ছে ট্রেনের মধ্যে ওই 5 টাকা 10 টাকার যে পাঁপড়গুলো দেখেন আপনারা গোল গোল, আমরা ছোটোবেলায় দেখতাম, সেই পাঁপড়গুলো ট্রেনের মধ্যে বিক্রি করেন। বুঝতে পারছেন কতটা তাহলে কষ্টদায়ক। এবার আপনারা ভাবতে পারেন যে 2024 সালের কেস আমরা এখন কেন দেখাচ্ছি। আমরা এখন দেখাচ্ছি এই কারণেই যে 2024 থেকে 2026 আদালত থেকে তাকে জামিন দেওয়া হলো, কিন্তু তার বাড়িতে স্থানীয় যারা একটু কেষ্টবিষ্ট আছে, শাসক দলের সাথে যাদের রিলেশন রয়েছে, তারা তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। এবার বাড়িতে যখন তাকে ঢুকতে দিচ্ছে না, তিনি চলে গেলেন এবারকার পুলিশের কাছে, তিনি অভিযোগ করলেন। আমাদের কাছে কিন্তু তার কপি রয়েছে। তিনি অভিযোগ করলেন, অভিযোগ করার পরে একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের কাছে গিয়ে বললেন যে স্যার আমি একটু শান্তিতে আমার স্ত্রীকে নিয়ে থাকতে চাই। বলছে শান্তি? আমি নিজেই শান্তিতে নেই, তোমাদের কি শান্তি দেবো? এটা কিন্তু আমার কথা নয়। এই যে দুজন লোক, নির্যাতিত গরিব মানুষ, যাদের পেটে অন্ন নেই, যারা ভিক্ষাবৃত্তি করে জীবন চালাচ্ছেন, তাদের কথা আপনারা শুনুন, তাদের কথা। আপনারা তো ঘর ছাড়া ছিলেন, আপনারা ঘরে ঢুকতে পেরেছেন না, কেন? এই যে দুষ্কৃতীরা বিভিন্ন রকম তাণ্ডব চালাচ্ছে, ভয় দেখাচ্ছে, গলিতে ঢুকলে বাড়িতে ঢুকতে পারবি না, এই বাড়ি আমরা দখল নিয়েছি, ঢুকলে তোদের গুলি করে দেবো, তোদের আমরা মার্ডার করে দেবো। আচ্ছা, আপনার বরকে তো মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিল, হ্যাঁ তারপর উনি বেলও পেয়ে গেছেন, হ্যাঁ। তারপরে আপনারা কেন বাড়িতে ঢুকতে পারছেন না? কেন এখন কি করে এরা পিছনে এইভাবে লেগেছে যে আমাদের প্রচন্ডভাবে প্রহার করছে, ভয় দেখাচ্ছে, গেলে মারধর করছে, তাই না আমরা করে একটু যেতে পারছি না বাড়িতে। আপনারা কি পুলিশ কমিশনারকে জানিয়েছেন? হ্যাঁ জানানো হয়েছে। কি বলেছে ওইখানে? ওই তো আমরা বললাম স্যার এই অবস্থা, বলে আমরাই তো নিজেরা নিরাপত্তা নিজেদের নিতে পারছি না, আপনাদের কি নিরাপত্তা দেবো? কি বলছে পুলিশ কমিশনার? কমিশনার বলছে আমরাই নিজেরাই শান্তিতে থাকতে পারছি না, আপনাদের কি শান্তি দেবো, কি নিরাপত্তা দেবো? এইরকম কি পুলিশ বলছে? পুলিশ বলছে কি আমরা নিজেই শান্তিতে থাকতে পারছি না, আপনাদেরকে কি শান্তিতে হ্যাঁ, থাকতে দিব? নিরাপত্তা দেবো। আমি থানা তো করেছি, তারপরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, ওখান থেকে আমাকে বললো নন্দননগর এসিপি দমদম আছে, ওখানে গিয়ে দেখাবেন, আশা করি ব্যবস্থা হয়ে যাবে। তা আমি ওই অভিযোগপত্র দমদম এসিপির কাছে নিয়ে দেখালাম, বলল যে এরকম আমি শান্তিতে নেই, আপনাদের কি করে শান্তিতে থাকতে বলতে পারি বা ব্যবস্থা করতে পারি। তা আমরা বললাম যে আপনি একটু বলে দিন। বলে না ওসব বলতে পারবো না, আপনি থানায় যান, আর যদি থানায় যদি অভিযোগ না নেয় তখন আমি যা করার করব।
এই বলে আমাদের তখন তখনকার মতো পাঠিয়ে দিল। আমরা আতঙ্কে প্রায় 2 বছরের বেশি হলো ঘর ছাড়া, সেই মিথ্যা খুনের ঘটনার পর থেকে আমরা এলাকা ছাড়া, ঘর ছাড়া, এবং এলাকায় ঢুকলেই মানে একটা আতঙ্কের পরিবেশ, কখন মারে কখন কি করে, মানে প্রচণ্ড আতঙ্কে আমরা আছি এবং গলিতে ঢুকতেই সাহস পাই না, বলতে ঢুকে সব মারলো এতটাই না আতঙ্ক সৃষ্টি করেছে। এবং তাও আমি আমার স্ত্রী একদিন সন্ধ্যের সময় বাড়িটা দেখতে গেছিলাম, ওই অভ্রদয় চক্রবর্তী কুখ্যাত সমাজবিরোধী শাসক দলের মদতে চলে, ও বলেছে যে তোরা এখানে এসছিস কেন, এই বাড়ি তো আমাদের। আমার বউ বলে এইটুক পৈতৃক সম্পত্তি তো আমরা নিয়ে বেঁচে আছি, না এটা তোদের বাড়ি না, আমাদের বাড়ি, আমাদের কাছে বিক্রি করতে হবে, এরপর দেখলে গুলি করে মেরে দেবো। আমি পুলিশ কাউকে ভয় করি না, আমি টিএমসি পার্টি করি, ঠিক আছে, মনে রাখবি, আমি টিএমসি করি, আমাকে কেউ কিছু করতে পারবে না। আমরা তারপর থেকে কলম চালাই না। হ্যাঁ, তুই পেন চালাস, আমি পিস্তল চালাবো, জানিস আমি টিএমসি করি, আমি কাউকে ভয় করি না। মানে টিএমসি করলে কি হ্যাঁ। মানুষকে গুলি করে মেরে দেওয়া লাইসেন্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইসেন্স পেয়ে গেছে, নয়তো এ কথা বলার সাহস পায়টা কী করে। এমন দাপটের সঙ্গে বলেছে আমি টিএমসি করি, পকেটে পিস্তল আছে, দেখবি, যা তা গালিগালাজ করে বলে এখনই গুলি করে দেবো, চল, বলে আমার সাইকেল ভেঙে দিয়েছে, আমাকে আঘাত করেছে, মানে প্রচণ্ডভাবে আঘাত করেছে। এবং এই বিষয়ে আমি নিমতা থানায় অভিযোগ করতে গেছিলাম, নেয়নি, বলছে আপনি ভালোভাবে লিখে নিয়ে আসুন। তখন আমার শারীরিক অবস্থা বেশ জখম এবং আমি ঠিকমতো দাঁড়াতে পারছিলাম না। ওই অবস্থায় বলে যে আপনি লিখে নিয়ে আসুন, তারপর আমরা অভিযোগ নেব। অথচ থানার ক্যামেরাতে আমাদের দুজনকে দেখেছে আমাদের জখম অবস্থায়, পুলিশ ফিরিয়ে দিল। আপনি কোথায় থাকেন? আমি এখন আপাতত ভাড়া থাকি। ভাড়া থাকেন? হ্যাঁ হ্যাঁ। আর আপনার বাড়ি কোথায়? বাড়ি রামপ্রসাদনগর টিটি লেনে, এটা কোথায়? ওই নিমতা এলাকা 7 নম্বর ওয়ার্ড, টিটি লেন। এলাকা 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুনলাম আপনি নাকি 33 দিন জেলে ছিলেন। হ্যাঁ, কেন আপনাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল? মানে জেলে নিয়ে যাওয়া হয়েছিল ওই মিথ্যা খুনের অপবাদ দিয়ে, আমাদের জমিটা দখল করার উদ্দেশ্যে আমাকে মিথ্যা খুনের অপবাদ দিয়ে আমাকে জেলে ভরে দিয়েছে। দিদি বেরোসটুকে মারা হ্যাঁ, গেছে। দিদি অসুখে মারা গেছে এবং আজ পর্যন্ত থানা থেকে কোর্ট কেউ প্রমাণ করতে পারেনি যে আমি একটা তার গায়ে টোকা দিয়েছি। তার রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, যার জন্য জজ আমাকে ছাড়তে বাধ্য হয়েছে এবং বলেছিল যে 1 মাস তুই এলাকায় ঢুকবি না, তারপরেও আতঙ্ক কমে না, ঠিক আছে, আমাকে দেখলেই মারবে। কতদিন আগে জেল থেকে বেরিয়েছেন? প্রায় ওই 33 দিন পর। না না, হ্যাঁ? এখন কতদিন হলো? কতদিন কতদিন হলো? জেল থেকে বেরোনোর পর এখন যে রাস্তায় রাস্তায় আপনি ঘুরছেন বলছেন, হুম। এর আগে আপনি বলছিলেন আপনি প্ল্যাটফর্মেও ঘুমোতেন হ্যাঁ 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 এই হ্যাঁ দুষ্কৃতীদের ভয়ে। হ্যাঁ হ্যাঁ, সেটা কতদিন আপনি বেরিয়েছেন জেল থেকে? ওই তো 14, 11, 24 থেকে ডিসেম্বর 25 থেকে পুরো আমরা ঘর ছাড়া, জেল থেকে বেরিয়ে আমরা আতঙ্কে ঘর ছাড়া। আপনারা বাড়িতে ফিরতে পারছেন না, বাড়িতে ফিরতে পারছি না। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। পুলিশ বলছে যে আমরা নিজেরাই শান্তিতে নেই, আমরা আপনাদের কি করে শান্তি দেবো। আচ্ছা, আপনাকে কাকে খুনের জন্য ধরা হয়েছিল? আমাকে কাকে, কি কেসে? ও বলছে আমি নাকি, কেউ বলছে আমি চপার দিয়ে কুপিয়েছি, কেউ বলছে আমি লাঠি দিয়ে মেরেছি, যে কাকে কাকে? আমার দিদিকে। দিদি আমি ধর্ষণ দিদি- আপনার করেছে। নিজের দিদিকে? হ্যাঁ, নিজের দিদিকে দিদিকে। ধর্ষণ করেছে হ্যাঁ। বলেছে। এবং নিমতা থানার যে তৎকালীন বড়বাবু, সে বলেছে তুই দিদিকে ধর্ষণ করেছিস, খুন করেছিস। আমি তার প্রতি উত্তরে বলেছি দিদিকে কেউ ধর্ষণ করে? বলে এলাকার সবাই বলছে, কমিশনার থেকে আরম্ভ করে। এখন অত লোকের বিরুদ্ধে তো আমি বলতে পারবো না। আমাকে ধমক দিয়ে, গালিগালাজ দিয়ে, সাদা কাগজে একটা ঘচ করে কি লিখে দিল, বললো যে তোকে কে বাঁচায় আমি দেখব, এই কথা জোর দিয়ে বলেছে পূর্বতন বড়বাবু। এখন বোধহয় রিটায়ার হয়ে গেছে কিনা জানি না, সে ওই রকম কলম দিয়ে লিখে কোর্টে পেশ করে দিয়েছে। আচ্ছা, বলে তোকে কে বাঁচায় আমি দেখব। আমি কি কাজ করেন? আমি লেবারের কাজ করি, কি লেবার? গাছপালা এই রাজমিস্ত্রির লেবার, গাছপালা কাটা, বাড়ি পরিষ্কার করা। লোকের বাড়ি টাড়ি হ্যাঁ, পরিষ্কার হ্যাঁ, করে হ্যাঁ। কত টাকা পান? এই কেউ 300 দেয়, কেউ 400 দেয়, কেউ 200 দেয়, কাজ বুঝে, জায়গা বুঝে ইনকামটা হয়। আচ্ছা, তাহলে এখন আপনি ওই যে ওখানে কারা দুষ্কৃতীর নাম বললেন যারা আপনাকে ঢুকতে দিচ্ছে না বাড়িতে? অরিন্দম চক্রবর্তীর ছেলে অভ্রদয় চক্রবর্তী, পাশে অপু ঘোষ। পাশে বাড়ি আছে অপু বোস, তার দাদা ইদানিং মারা গেছে, এবং সুশান্ত দাস, তারপরে
ওর পুত্রর কি শুভ দাস, কে বলেছে আপনাকে যে আপনি কলম চালাবেন আর আমরা অভ্রদয় ওই অভ্রদা কি চক্রবর্তী বলেছে? রন বলেছে যে তুই পেন চালাস, আমি পিস্তল চালাবো, পিস্তল আমার কাছে আছে, আমি ভয় করি না, আমি টিএমসি পার্টি করি, হ্যাঁ, আমি কাউকে ভয় করি না, পুলিশ আমার টিকিও ছুঁতে পারবে না। আপনার নাম কি? আমার নাম বাণীব্রত দাস ঘোষ। আচ্ছা, আপনি কি মানে অর্থের অভাবে হ্যাঁ মানে আপনার বাড়িতে কি এই বিভিন্ন জায়গা থেকে কাঠি লাটকা ফটকা এসব সংগ্রহ করে হ্যাঁ হ্যাঁ আমি রান্না বান্না করে খান? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, লোকের বাড়ি গাছের ডালপালা কাটি এগুলো আনি এনে জড়ো করে রাখি। অনেকে কাঠুরিয়া বলেও ডাকে। হ্যাঁ কাঠুরিয়া বলেও ডাকে। আশেপাশের লোক হ্যাঁ কাঠ দিয়ে যায় হ্যাঁ বাড়িতে। হ্যাঁ অনেকে স্বেচ্ছায় দিয়ে যায়, অনেকে আমি গাড়ি নিয়ে আসার সময় ডেকে বলে যে "এই এগুলো আছে নিয়ে যা", তো পয়সা করে দিতে লাগবে না, আমি সেগুলো নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে জড়ো করে শুকিয়ে রান্না করে খাই। এই যে তোমার কেসটা দিদিও তো আপনার রান্না বিরুদ্ধে করেছে। হয়েছিল, হ্যাঁ হ্যাঁ এই যে কেসটা আপনার বিরুদ্ধে হয়েছিল, হ্যাঁ তো আপনি তো গরিব মানুষ, দিন আনেন দিন খান, হুম 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 এই আদালতে আইনজীবী ধরতে বা এই ধরতে আপনার টাকা পয়সা লাগছে না? হ্যাঁ টাকা পয়সা তো লাগছেই, সেগুলো কোথা থেকে পাচ্ছেন? ওই ধার ফার করে দিচ্ছি, আবার কাজ করে শোধ করছি। ঘরের জিনিস ঘরের জিনিস বিক্রি করে কিছু টাকা জামিনে চেয়েছিল, সেটা দিতে হয়েছে, আমি তখন হাজতে আটকানো, আমি কিছুই করতে পারছি না, ও ঘরের জিনিস ফিনিস বিক্রি করে তারপরে সামান্য কিছু টাকা দিয়ে তারপরে আমাকে জামিন থেকে ছাড়িয়েছে। আপনি কি করেন? আমি তো পাপড় বিক্রি করি। উনি আপনার কি হয়? আমার স্বামী। আপনার ছেলে মেয়ে কোথায় আছে? ছেলেমেয়ে আমাদের কাছে আছে। ছেলে মেয়ে আপনাদের কাছে মেয়ের আছে? বিয়ে হয়েছে আপনি কখনো গেছিলেন ওই এলাকায়? এলাকায়। মানে আপনার যেখানে বাড়ি, যেখানে আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেখানে আপনি কখনো গেছিলেন? হ্যাঁ গেছি। এই মেয়ে ছেলেগুলো আমাকে বলে আসবি না, একদম বাড়ির সামনে সীমানায় আসবি না, বেরো এখান থেকে, ওদের ভয় আর আগাতে পারবি। আর বলতে পারবি কেন বলে কেন? বলে ওই বাড়িটা, ওই বাড়ি আমরা দখল নেবো, নাহলে আমাদের কাছে বিক্রি করো। তখন আমি বলছি আমার একটা শ্বশুরের পৈতৃক ভিটে এইটুক নিয়ে বেঁচে আছে, এইটুক বিক্রি করলে আমি কোথায় পাবো? তাহলে ওরা এখন আসলে আপনাদের খুনের কেসে আপনার স্বামীকে ফাঁসিয়ে হ্যাঁ আপনার যে ওখানে সামান্য জমিতে ঘর আছে হ্যাঁ হ্যাঁ সেটা হরপ করতে চাইছে। হ্যাঁ উদ্দেশ্যমূলক হচ্ছে ওদের জমিটা চাই যে কোনো উপায়। তার জন্য তো নিমতা থানায় তো এখন নতুন বড়বাবু এসেছেন, গেছিলেন? না, নতুন বড়বাবুর সাথে দেখা করেননি? নিমতা থানায় গেলে বলে লিখিত নিয়ে আসেন, এবার আমার লেখা সবসময় ঠিক হয় না, আমি অত আইন কানুনের কিছু জানি না, কোনটা ভুল হবে কোনটা কী হবে, ওরা ওটা দেখলে ওটাকে ডিনাই করে আবার নতুন করে লিখে নিয়ে আসো, এই সমস্যার জন্য যায় না, থানায় যেতেই আমাদের ভয় লাগে, নানান রকম সিবিআই জেরাফেরা করে, হ্যাঁ, মানে আমাকেই যেন দোষী সাব্যস্ত করে আমাকে পারলে লকআপে ঢুকিয়ে দেয়। আমার বহুবার নিমতা থানায় গেছি, নিমতা থানায় ঢুকতেই আমাদের ভয় লাগে। না, আমি বলছি যে এখন যে নতুন বড়বাবু হ্যাঁ, এসেছেন, হ্যাঁ। এখন গেছেন নিমতা? না না যায়নি। এগুলো সব আগের সময় হয়েছে। হ্যাঁ আগের সময়। এখন কি চান আপনি? এখন চাই যে আমরা যাতে আমাদের পৈতৃক বাড়িতে শান্তিতে থাকতে পারি, ঠিক আছে, আমি আমার নিজের কাজ আপনি যাতে ঘরে ফিরে যেতে হ্যাঁ পারেন। ঘরে ফিরে যেতে পারি, আমি আমার বাড়ির কাজ করব, তারপরে আবার চলে আসবো বা তো সেই ওখানেই জন্য থাকবো। আপনি, হ্যাঁ ঘরে ফিরবেন, হ্যাঁ তো আপনার তো থানার সহযোগিতা প্রয়োজন। অবশ্যই। আপনার ওখানকার যে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছেন, হ্যাঁ হ্যাঁ কি নাম? বিধান বিশ্বাস। তাকে জানিয়েছিলেন আপনি? তার কাছে এর আগে কয়েকবার গেছি, ও কর্ণপাত করে না, ও যেহেতু অভ্রদয় চক্রবর্তী ওর পার্টি করে, সেহেতু ও যা বলে। তাছাড়াও আপনার এইরকম মানে নোংরা পোশাক পরিচ্ছদ দেখে আপনাকে ইয়ে করতে চায়। হ্যাঁ 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 তাই তো? হুম। না না বললো ওই যে রনকে ডাকছি, তাহলে সামনাসামনি কথা হোক, ওর সঙ্গে ডাকলে আমাদের ধরে হয়তো মারতো। আমরা একবার দুজনে ওনার চেম্বারে গেছিলাম, বিধান বিশ্বাসে, ওনার সিসি ক্যামেরা লাগানো আছে এবং দেখেছে যে আমরা দুজন ব্যক্তি, হ্যাঁ, ওই দেখেই ওনার লোক দিয়ে বলেছে যে বসেন, আমরা রনকে ডাকি, যার নামে অভিযোগ, যে এত অন্যায় অত্যাচার করেছে অমানসিক, সে আসবে আমাদের সঙ্গে কথা বলতে। তা আমার বউ বলে যে না, ওর সঙ্গে মুখোমুখি কথা বললে আবার মারধর শুরু করে দেবে। উনি বলে যে না না, আমাদের সামনে মারধর করবে, অত সাহস নেই। বলে, আমার বউ ভয় পেয়ে বললো যে চলো চলে যায়, দরকার নেই। তারপরেই আমাদের আপনার ওখানে এমএলএ নাম কি? এমএলএ হচ্ছে ওই চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি রাজ্যের মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাকে জানিয়েছিলেন যে আপনি গরিব মানুষ, আপনি ঘর ছাড়া না, আছেন? তাকে জানানো হয়নি। কেন জানাননি কেন? এবারে লেখালেখির ব্যাপার, কীভাবে কি লিখবো, এই জন্য আর জানানো হয়নি। জানাতে পারেন? না, জানাতে পারিনি। তাহলে আপনার যেখানে বাড়ি আছে ওখানে আপনি ফিরতে পারছেন না? না, অবশ্যই না, একদমই না। ওখানে গেলে কি আপনাকে খরচ করার কথা বলছে? হ্যাঁ, মানে তোকে পিস্তল দিয়ে গুলি করে দেবো, তোর ছেলেকে মারবো, তোর বউকে মারবো, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমার নাম অভ্রদয়, আমাকে ভয় করতে হবে, আচ্ছা। এই রকম। অভ্রদে?
অভ্রদয় চক্রবর্তী। অভ্রদয় চক্রবর্তী। হ্যাঁ, অভ্রদয় ছেলেকে মারলো চক্রবর্তী। না? কি পার্টি করে? টিএমসি পার্টি করে, টিএমসি। টিএমসি পার্টি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি আপনি কি করেন? আমি পাপড় বিক্রি করি কোথায়? এই ট্রেনে ঘুরে এলাকায়। ট্রেনে? মানে আপনি একজন হকার, হকার, হ্যাঁ। হকার জীবনযাপন করছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো আপনাকে হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, গলিতে ঢুকতেই ভয় পাই। ওই সময় এই ছেলেগুলো সব আসে, বলে চুলের মুঠি ধরে মারবো এবার যদি এসেছি, জানি তোর বড় বরকে তো বলাই হয়েছে, যা শাসন হয়েছে, মধ্যে গলিতে যেন তোকে পা না দিতে দিই, বাড়ির সীমানায় আসবি না, এই বাড়ি আমরা দখল নিয়েছি। তো আপনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল কাঠুরিয়া বাবু, হুম যে আপনি আপনার বোনকে খুন করেছেন, ধর্ষণ করেছেন, হুম হুম। এগুলো কি সত্যি? একদম ডাহা মিথ্যা, কোনো প্রমাণই করতে পারেনি। আচ্ছা, আপনার বোনের যে মৃত্যুর পরে যে পোস্টমর্টম বা ময়নাতদন্তের যে হুম। রিপোর্ট এসছে, হুম, সেই রিপোর্টে কি আছে আপনি জানেন? সেই রিপোর্টটা আমি বের করেছি, বের করে দেখেছি যে কোনো ক্ষতচিহ্ন পায়নি, এবং ওর শরীরের যা বিবরণ তাই পরিষ্কার স্কেচ পেন দিয়ে লেখা আছে, এবং কোনো ক্ষতচিহ্ন পায়নি। এটা একদম উজ্জ্বলভাবে জল করে দেখা যাচ্ছে, যার ভিত্তিতে জজ ছাড়তে বাধ্য হয়েছে। এবং এটা আরও আগেই ছেড়ে দিত এই আতুর রহমান। আয়ো যে এই খুনের, মিথ্যা খুনের কেসে আয়ো যে আতিউর রহমান, ওনাকে কি প্রসাদ খাইয়েছে, কি দিয়েছে বলতে পারবো না। উনি আরও বুঝবুঝ করে আরও জেলে থাকার মেয়াদ বাড়িয়ে আমরা দিয়েছে। তখন ভেতরে আমি বক্তব্যে তাই লিখেছি, এখনও তাই বলছি। লেডি ম্যাম দিন 15-র মধ্যে বললো আমাকে ছেড়ে দেবে, সবাইকে বললাম কারো যে আর আগে জেলে যারা কারো আসামি আছে, তা বলে কোথায় রে? হ্যাঁ, তখনই ওই আতিউর রহমান জজকে কি বলল, আমি বললাম ম্যাডাম আমি একটা কথা বলবো। বললো হ্যাঁ বলুন। আমি বললাম দেখুন, আমার বাবা প্রায় 65 বছর ধরে হলো জমিটা কিনেছে, আর এই আশেপাশের দুষ্কৃতীরা সেই থেকে জমিটা দখল করার চেষ্টা করে যাচ্ছে। এখন বাবা নেই, আমি এটা কেস কামারি করে আটকে রাখছি, এটাই আমার অপরাধ। ঠিক আছে, এটাই আমার অপরাধ, আমি সত্যিকারে কেস করছি, ওরা মিথ্যা কেস করছে। তা জজ বুঝলো, বলে ঠিক আছে থামো। এই তাহলে যে অভিযোগ করা হয়েছে আপনার হুম। বোনকে আপনি ধর্ষণ করেছেন, এটা মিথ্যা? হ্যাঁ, পুরোপুরি মিথ্যা, পুরোপুরি মিথ্যা। আপনার বোনের যখন একবার শরীর খারাপ হয়েছিল, হ্যাঁ। তখন আপনি কি ভ্যানে করে হাসপাতালে নিয়ে? অবশ্যই সাগর দত্তে আমরা সবাই 2017 নিয়ে সালে নিয়ে গেছি, এবং বড় দিদিকে খবর দিয়েছি ফোনে, ও আসলো, একটু সুস্থ হয়ে ওর বাড়িতে কদিন থাকলো, তারপরে আবার আমাদের এই বাড়িতে আসলো। এবং পাড়ার দুজন সাক্ষী আছে যে আমি ভ্যানে করে নিয়ে গেছি, আমার বউ হেল্প করেছে, আমার ছেলে হেল্প করেছে। ঠিক আছে, আর প্রণব ঘোষ পূর্বতন যে কমিশনার ছিল, তার 2টো অ্যাম্বুলেন্স কোনোটাই রেডি ছিল না। তা আমি দেখছি যে ঘরে পচে মরবে, আমার দোষ চাপবে, তা আমি বলি চল, তা ভ্যানে করে নিয়ে চল। আমাদের বাড়ির সবাই, পাড়ার 2জন সাক্ষী আছে, সবাই ধরে করে নিয়ে সাগর দত্তে নিয়ে গেছি। সেটা কিন্তু এই দখলদাররা ভুলেও পুলিশকে বলেনি, আর আমার যে নিজের দিদি সেও অস্বীকার করেছে। এবং যে পাড়ার সাক্ষী, আচ্ছা, আপনার বিরুদ্ধে অভিযোগটা কে করেছে? অভিযোগ আমার দিদি করেছে, এবং এই অভ্রদয় চক্রবর্তীর বাবা অরিন্দম চক্রবর্তী জমিটা দখল আচ্ছা, করা। আপনার দিদি কি মানে স্বেচ্ছায় কেস করেছে, না তাকে কোনো চাপ দিয়ে করা তাকে হয়েছে? চাপ দিয়ে করা হয়েছে, জমিটা দখল করার লোভেতে ওকে চাপ দিয়ে করিয়েছে। আতুর রহমান নিজে খুদ বলেছে, যখন আমি থানায় হ্যাঁ। ডাকলো, বললো আপনার ননদ যা করেছে এদের এরা চাপ সৃষ্টি করেছে, যা করেছে এদের চাপে করেছে। আতুর রহমান আমি খুদ পরিষ্কার ভাবে বললাম। পুলিশ কি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে? ওই না, আমি সেটা বলতে পারবো না, আমি তখন ভেতরে ছিলাম। ও আপনাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ ওই 2000 টাকা মতো দিয়েছি। 2000 টাকা মাত্র? কিসের জন্য? হ্যাঁ দাও, কিছু দিতে হবে, নালে দেখছো তো তোমাদের পাড়াতে সবাই তোমার উপরই সরে রয়েছে, এইসব কথাবার্তা। 2000 টাকা? কত চেয়েছিল আপনার কাছে? অনেক চেয়েছিল, 15-20 হাজার টাকাও চেয়েছিল। আমি চাই আমার ক্ষমতা নেই, আমি যেটুকু পারবো তার 2000 টাকা দিয়েছি। 2000 টাকা দিলে নিয়ে নিল? নিয়েছে, হ্যাঁ। এবার আবার বলেছে তোর স্বামী খুন করেছে, দিবি না কেন? না তো জেলে পচেই মরবে। তখন ও মহিলা ভয় পেয়ে ঘরে যেয়ে বিক্রি করে দিতে যা বাধ্য হয়, তাই করেছে। ভালো দাম ছিল। তাহলে আপনি এখন এলাকায় খুব টার্গেট আছেন? 4000 হ্যাঁ, টাকা অবশ্যই, বিক্রি করেছি। অবশ্যই। মানে ঘরে ফিরলে আপনার হ্যাঁ হ্যাঁ, মৃত্যু নিশ্চিত একদম। পুলিশেরও সাহায্য পাচ্ছেন না? না না, অবশ্যই না, পুলিশ একদম বলছে না। আমি নিজেই শান্তিতে হ্যাঁ, নেই। নিজেই দমদম এসিপি নিজে বলেছে যে আমি নিজেই শান্তিতে নেই, আপনাদের কি করে শান্তিতে থাকতে দেবো? আমি তো নিজেই শান্তিতে নেই, আপনাদের কি নিরাপত্তা দেবো? হ্যাঁ পুলিশ? হ্যাঁ, এসপি সাহেব তো ওই কি বলে দমদম এসপি। দমদম এসিপি নন্দনগরে প্রণব ঘোষের তৈরি করা বিল্ডিংয়ে আমরা গেছিলাম, তো উনি খোদ এই কথা বললো, চেয়ারে বসে পুলিশের এই কথা বলার পরে আপনি আরো ভয় পেয়ে গেছেন? হ্যাঁ, বলে আপনি লিখে নিয়ে যান। আমি বলি এতদিন দেরি হয়ে গেছে, বলে যাও একটা ভুজুং ভাজুং দিয়ে লিখে দেবেন।
হুজুম হাজুম দিয়ে? হ্যাঁ হ্যাঁ, বললো যে যাও এই শরীর ফরীর খারাপ। তা এগুলো তো প্রশ্ন আছে, এতদিন কী করছিলে, এতদিন কেন আসেননি? আমি বলেছি যে এতদিন দেরি হয়ে গেছে। বলে শরীর টরীর খারাপ ছিল, যদি উনারা না নেয় ডায়েরি তাহলে আমি আছি। আপনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন? না, মুখ্যমন্ত্রীকে জানাই। দেখুন, মুখ্যমন্ত্রী তো বলেন কি আমাদের সরকার মা মাটি মানুষের সরকার। হ্যাঁ, এ তো লেকিন হরদমই এইখানে বলে তো বা। মানুষকে মাটি কেড়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ মানুষ হ্যাঁ, ভালো করে থাকতে পারছে না না। না না তাহলে না। এই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? তাহলে মা মাটি মানুষের সরকার হলো কোথা দিয়ে? হ্যাঁ তাহলে তো আপনার মুখ্যমন্ত্রীকে জানানো তো উচিত কি আপনার কথা পুলিশ শুনছে না, না। ওইখানে টিএমসি যারা আছে হ্যাঁ, ওরা বলছে কি আমি হ্যাঁ, গুলি করে দিব, তুই হ্যাঁ, গুলি চালাইস। হ্যাঁ, তাহলে কি এই সরকার কি গুলি বন্দুকের সরকার? হ্যাঁ, এখন যা। আপনি তো দিদিকে জানাবেন, দিদি তো একটা ভালো মানুষ, উনি তো গরিবের জন্য এই সরকার গড়েছেন। হ্যাঁ হ্যাঁ আর মুখ্যমন্ত্রী আছেন মা মাটি মানুষের জন্য। হ্যাঁ হ্যাঁ তাহলে মানুষ কোথা যাবে যখন পুলিশ কথা শুনবে না, হ্যাঁ। এলাকাতে আপনি থাকতে পারবেন না, হ্যাঁ। আপনাকে ঘর বাড়ি দখল করার জন্য আপনার উপরে দুষ্কৃতীরা এরকম হামলা চালাবে, হ্যাঁ। আপনাকে ঘরে ঢুকতে দিবে না। আপনাকে তো জানানো উচিত দিদিকে। হ্যাঁ। আপনি দিদিকে কি রিকোয়েস্ট করতে চাইছেন? আমি দিদির কাছে রিকোয়েস্ট করতে চাইছি যে পুলিশ যেন এইসব এই অমানসিক অন্যায় অত্যাচার, আমাদের জমি মাটি কেড়ে নেওয়ার জন্য যে দীর্ঘ বছর ধরে অন্যায় অত্যাচার, মারধর, কেস কামারি সব কিছু চালাচ্ছে, এগুলো যাতে বন্ধ হয়, এগুলো যাতে বন্ধ করে বা দেখে। হ্যাঁ, আমরা যাতে শান্তিতে থাকতে পারি, এটুকুই আমাদের দাবি। আমরা সরকারের কাছে কোনো সাহায্য চাই না, আর কিছু আশাও করি না। আমরা চাই নিজের বাড়িতে নিজে খেটে পিটে এনে থাকবো, খাবো, শান্তিতে থাকবো, এটুকুই আমরা চাই। আচ্ছা, আপনি তো একজন নারী, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও নারী, এবং আপনি নিজের জীবন চালানোর জন্য ট্রেনে হকারি করেন। আপনাকে একজন সংগ্রামী নারী হিসেবে আমরা ভাবছি। তো এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনিও একজন নারী, ঠিক আছে? নারীর রাজ্যে আপনি রয়েছেন, অথচ আপনি আপনার নিজের ঘরে ফিরতে পারছেন না। তো আপনি কি আবেদন রাখতে চান মুখ্যমন্ত্রীর কাছে? আমি দিদিকে বলছি, একজন নারী হয়ে খুবই অসহায় জীবন কাটাচ্ছি, নিজের বাড়িতে যেন ফিরে যেতে পারি, আর এদের হাত থেকে আমরা নিজের জীবনটাকে বাঁচাতে চাই। আমরা সুস্থ সুন্দরভাবে যেটুকু ভগবান যা দিচ্ছে সেইভাবে আমরা নিজেরা চলতে পারি। দিদির কাছে এইটুকুই আমাদের আবেদন। আপনারা তো শুনলেন। দেখুন, আমাদের এই যে আমরা এখন 2026 সালে বিষয়টাকে আমরা তুলে ধরছি আপনাদের সামনে, কেন না এই গরিব লোকটা এখনো ঘরে ফিরতে পারেনি। আচ্ছা, আমাদের কথা শোনার পরে বা এই যে দুজন নির্যাতিতর কথা শোনার পরে আপনাদের কি মনে হয়? তাদের ঘরে ফেরানোর জন্য পুলিশকে তো সহযোগিতা করা দরকার। এবার নিমতা থানায় নতুন ইন্সপেক্টর এসছেন, তরুণ ইন্সপেক্টর, তাকিয়ে আছেন তার মুখের দিকে এই দুটো গরিব লোক। আমরা আপনাদের কাছে আজকে তুলে ধরছি যে একমাত্র মানুষই পারেন আপনারা এই দুটো গরিব লোককে তাদের বাড়িতে ফিরিয়ে দিতে, মানে ঘরে থাকার ব্যবস্থা করতে। কেন আমরা বলছি যে এই যে খবরটা আমরা দেখাচ্ছি, এই খবরটা যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে কিন্তু পুলিশের তখন টনক নড়বে এবং এই গরিব লোকটা তার বাড়ি ফেরত পাবে এবং সে বাড়িতে গিয়ে থাকতে পারবে। কারণ কেস তো কেসের মতন আদালতে চলছে, তার সঙ্গে তো তার ঘরে ঢোকার বা বাড়িতে থাকার কোনো বিষয় নেই। আজকে আমরা এটা আপনাদের সামনে তুলে ধরলাম যে একজন গরিব মানুষের কান্না আমাদেরকে বেদনাতুর করে তুলেছে। দেখুন, আমাদের এই খবর যদি আপনাদের বেদনাতুর করে তোলে, তাহলে অবশ্যই গরিব মানুষের জন্য আপনারা এই গরিব মানুষের পাশে দাঁড়াবেন। আমাদের লড়াই কিন্তু সবসময়ের জন্য যারা প্রান্তিক মানুষ, যাদের কথা কেউ শোনে না, তাদের কথা শোনার জন্যই কিন্তু আমাদের এই আদর্শ তিতুমির পত্রিকা আমরা তৈরি করেছি। সুতরাং আজকের খবর আপনারা দেখুন, দেখার পরে আপনারা এই কমেন্ট করে জানান আমাদেরকে।